দেখো, যেটা আজকে শুরু করবো সেটা হচ্ছে হর্স অ্যান্ড কার্ট প্রবলেম। হর্স অ্যান্ড কার্ট প্রবলেম মানে কি না, ঘোড়ায় টানা গাড়ির যে প্রবলেমটা আর কি, সমস্যাটা, সেটা কীভাবে সলিউশন করা আছে। দেখো, হর্স অ্যান্ড কার্ট প্রবলেম মানে এইখানে ঘোড়াটা আছে আর এইখানে তার গাড়িটা আছে। বেসিক্যালি এখানে কতগুলো ফোর্স কীভাবে কাজ করছে সেটা আমাকে একটু দেখতে হবে। প্রথম হচ্ছে, হর্সটা যখন এই মাটিতে ফোর্স দিচ্ছে তখন এরকম করে হেলিয়ে একটা ফোর্স দিচ্ছে, পাটাকে এরকমভাবে ফোর্সটা দিচ্ছে, তার ফলে ঘোড়াটা এখানে একটা ফোর্স দিচ্ছে, তার ফলে মাটিও একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে ওকে সামনের দিকে এরকমভাবে, ঠিক উল্টো দিকে এখানে ঘোড়ার পজিশনটা। সো এই রিয়াকশন ফোর্সটা দুটো কাজ করছে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট দিচ্ছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দিচ্ছে। মানে রিয়াকশন ফোর্সটা দুটো কম্পোনেন্ট, এই যে এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল আর কি। প্রতিক্রিয়া বলের দুটো কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল মানে আনুভূমিক, একটা ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে, এবং এই যে ঘোড়াটার সঙ্গে দড়িটা বাঁধা আছে এই এই গাড়িটা, এবং এই পিছন দিকে একটা ফ্রিকশন কাজ করছে। তুমি দেখো, এই যে পিছন দিকে যে টেনশনটা কাজ করছে টি, এই ঘোড়াটার সামনের দিকে কখন এগিয়ে যাবে, যদি এইচটা টি এর থেকে বড় হয় তাহলেই ঘোড়াটা সামনের দিকে এগিয়ে যাবে, মানে হরাইজন্টাল কম্পোনেন্টটা যদি টি এর থেকে বড় হয়। এখানে ডিটেলস কোনো ক্যালকুলেশন দেওয়া নেই, সাইন থিটা কস থিটা দিয়ে ক্যালকুলেশন দেওয়া নেই, নর্মাল কিছু ক্যালকুলেশন দেওয়া আছে। তো ঘোড়াটার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আর তাকে পিছন দিকে ঘোড়ার গাড়িটা কিন্তু একটা টি টেনশন দড়িটার জন্য কাজ করছে। তো এই যে টি টেনশন দিয়ে কাজ, তাহলে নেট ফোর্সটা কত হচ্ছে ঘোড়াটার ওপরে, নেট ফোর্স অন দ্য হর্স, মানে হর্সের ওপরে লব্ধি বল কত না এইচ মাইনাস টি। এবং যেহেতু পুরো ঘোড়াটা এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে সামনের দিকে, অবভিয়াসলি ঘোড়ার সঙ্গে গাড়িটাও এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না, নেট ফোর্সটা কী হচ্ছে না ঘোড়াটার ওপরে এম ইন্টু এ। তোমরা জানো যে কোনো বস্তুর ওপরে লব্ধি বল হয় তার ভর ইন্টু ত্বরণ, নিউটন দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে এখানে এইচ মাইনাস টি সমান কী হচ্ছে এম ইন্টু এ হচ্ছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আর এম হচ্ছে মাস অফ দ্য হর্স। এখন এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে পেলে। 2 নম্বর ক্ষেত্রে এখানে এই মাটির সঙ্গে ঘোড়ার গাড়িটার চাকার একটা ফ্রিকশন কাজ করছে পিছন দিকে, ফ্রিকশন মানে ঘর্ষণ, যে ঘর্ষণ বলটা ঘোড়াটা গাড়িটাকে পিছন দিকে টানাটা চেষ্টা করছে, কিন্তু ঘোড়ার গাড়িটা আলটিমেটলি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে দিকে যে টেনশনটা কাজ করছে সেটা হচ্ছে টি। দেখো, এটাকে পজিটিভ দেখানোর জন্য টি, এটাকে সামনে মাইনাস টি দেওয়া হচ্ছে, তার জন্যে তোমার ক্যালকুলেশন কোনো আলাদা হবে না, একই ক্যালকুলেশন হবে। তো এই টি টেনশনটা এদিকে কাজ করছে এই গাড়িটার জন্য, তাহলে সেক্ষেত্রে এই গাড়িটার উপর নেট বল কত, এই গাড়িটার সামনে দিকে যাচ্ছে যেহেতু, তাহলে টি নিশ্চয়ই বড় কাঠ থেকে এফের থেকে। তাহলে নাও কাট মুভ ফরওয়ার্ড, মানে ঘোড়ার গাড়িটার সামনের দিকে যাবে যদি টি গ্রেটার দেন এফ হয়, তাহলে নেট ফোর্স অন দ্য কাট কত হবে টি মাইনাস এফ, মানে লব্ধি বল কত হবে, কাট মানে ঘোড়ার গাড়িটার উপরে নেট ফোর্স কত হবে না টি মাইনাস এফ, এবং দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এমটা কি, এমটা যে ঘোড়ার গাড়িটার ভর আর ত্বরণ। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন তুমি পেলে। 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন তুমি দেখো, আশা করি বুঝতে পারবে। দুটো ইকুয়েশনে ক্যাপিটাল এমটা হচ্ছে মাস অফ দ্য কার্ট, মানে ঘোড়ার গাড়িটার ভর। এটা যদি 1 আর 2 যোগ করো তুমি, তাহলে তুমি পাচ্ছ কি না এইচ মাইনাস এফ, টি কেটে যাবে, এইচ মাইনাস এফ সমান হচ্ছে এম প্লাস এম ইন্টু এ, তাহলে এ সমান হচ্ছে এইচ মাইনাস এফ বাই এম প্লাস এম। তো এইটা যে তখন ফর্মুলা অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম, অ্যাকচুয়ালি কার্ট বা ঘোড়া দুজনে একসঙ্গে এ অ্যাক্সেলারেশন যাচ্ছে, এটা নয় যে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাবে, ত্বরণ নিয়ে যাবে, আর এর ত্বরণ আলাদা হবে। দুজনে যেহেতু একসঙ্গে বাঁধা আছে দড়ি, দুজনের ত্বরণ কিন্তু একই হবে, ফলে একই ত্বরণ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে, এ সমান তুমি পেলে এইচ মাইনাস এম বাই এম প্লাস এম। এখন এর মান কখন পজিটিভ হবে, এর মান পজিটিভ হবে যদি এইচের মানটা এফের থেকে বড় হয়, তবেই পজিটিভ হবে। যদি এইচের সঙ্গে এফ সমান হয়ে যায় তাহলে কী হবে, এ শূন্য হয়ে যেতে পারে, গাড়িটা না যেতেও পারে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে পারে। আর যদি এফের মানটা বেশি হয় তাহলে এইচ গুলো নেগেটিভ, তার মানে গাড়িটা চলবে না, মানে ঘর্ষণ বলটা যদি বেশি হয়, এই হরাইজন্টাল যে আনুভূমিক বলের থেকে যদি বেশি হয়, তাহলে গাড়িটা তুমি সামনের দিকে চলবে না। আশা করি এটা বুঝতে পেরেছ। নেক্সট তোমাদের দেখবে বইয়ে কতগুলো অঙ্ক সমাধান করার জন্য কতগুলো টপিকস আছে, মানে একটা জিনিস বলি, এগুলোকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। যে কোনো একটা জিনিস থেকে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করতে জানতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি ব্যাপারটা, মনে করো তোমাকে এরকম একটা দড়ি ঝুলানো আছে, তো এই দড়িটা থেকে এখানে একটা অবজেক্টকে রাখা আছে, তো এই অবজেক্ট কী করছে না, এই দড়িটাকে এরকম করে এখান থেকে বাঁধা ছিল বলে এরকম একটা ঝুলছে। তাহলে এই দড়িটার ওপরে অবজেক্টটার একটা ওয়েট নিচে দিয়ে কাজ করে সবসময়, সেটা হচ্ছে তার মাস ইন্টু তার অ্যাক্সেলারেশন এমজি। এগুলো হচ্ছে মানে তোমাকে স্যাম্পেল আমি কিছু দেখাচ্ছি আর কি, ডিসকাশন।
সাম প্রবলেম। হাতে নোট করবে জিনিসটা। দেখো এই দড়িটা একটা টান কাজ করবে T1, যদি টান কাজ করে এই দড়িটা যদি আলাদা টান কাজ করে T2, দুটো আলাদা টান দিলাম কারণ ধরলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা মনে করো আলফা। দুটো অ্যাঙ্গেল যদি একই হতো তাহলে কিন্তু টেনশনটা একই হওয়ার চান্স ছিল। মানে একদম যদি বস্তুটাকে আমি যদি মাঝামাঝি দড়িতে মাঝামাঝি বানতাম তাহলে এই দড়িটার সঙ্গে এই দড়িটার লেন্থ সমান হতো, তখন কিন্তু দুটো টেনশন কিন্তু একই হতো। কিন্তু সেটা না হওয়ার জন্য দুটো টেনশন আলাদা। তো যখন এমজি এই দিকে কাজ করছে, T2 এদিকে কাজ করছে, T1 এদিকে কাজ করছে, তাহলে যে কোনো একটা টেনশন মানে হচ্ছে ফোর্স, টান। সেই টানটার দুটো কম্পোনেন্ট, একটা ঠিক এক্স্যাক্টলি এদিকে, একটা ঠিক এক্স্যাক্টলি এদিকে। মানে কি, এইটা যদি তোমার আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি আলফা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল তোমার T2 cos আলফা। কেন T2 একটা ভেক্টর, তার এদিকে কম্পোনেন্ট হচ্ছে T2 cos আলফা। আর এই যে অ্যারোটার দিকে কম্পোনেন্ট হয়ে গেল T2 sin আলফা। T2-র জন্য কম্পোনেন্ট ভাঙলো। T1-এর জন্য দুটো কম্পোনেন্ট ভাঙা যেতে পারে, একটা এইদিকে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হয়ে গেলো তোমার T1 cos থিটা, আর ওপর দিয়ে হয়ে গেলো তোমার T1 sin থিটা। এইটা তোমার ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এখান থেকে কী ইকুয়েশন সেট করা যায়? এখন যেহেতু দড়িটা ছিঁড়ে ফিরে পড়ে যাচ্ছে না, মানে এটা এখন নিউট্রাল কন্ডিশন আছে, ব্যালেন্স কন্ডিশন আছে, তাহলে ব্যালেন্স কন্ডিশনে কী হবে না, T1 cos থিটা ফিজিক্যাল হবে T2 cos আলফা। এটা একটা ইকুয়েশন, মানে এই দিকের ফোর্স সঙ্গে এই দিকের ফোর্স ইকুয়াল। এবং আর একটা ইকুয়েশন হচ্ছে এই দিকের ফোর্স, ওপর দিকের ফোর্স কে আছে না T2 sin আলফা আছে প্লাস T1 sin থিটা আছে, ইজিক্যাল টু তোমার হচ্ছে mg। এই দুটো ইকুয়েশন হচ্ছে আমার এই ছবি থেকে পাওয়া ফর্মুলা। এবার এখানে তোমার থিটা আলফার ভ্যালু বলা থাকলে, এম এর ভ্যালু বলা থাকলে T1 T2-র ভ্যালু বার করতে তুমি পারবে, এই ক্যালকুলেশনগুলো তুমি করতে পারবে। এটা একটা স্যাম্পল প্রবলেম। নর্মাল, এটা 1 নম্বর কেস দেখালাম। 2 নম্বর একটা প্রবলেম দেখা যায়, ধরো মনে করো নর্মাল একটা জায়গা থেকে কোনো একটা জিনিস ঝুলছে, তো কোনো একটা জিনিস ঝুলে তাহলে তার একটা ওয়েট কাজ করে নিচের দিকে mg, এবং তাহলে উপর দিকে একটা টেনশন কাজ করে T, তাহলে এক্ষেত্রে কী হবে না T ইকুয়াল টু কী হবে না mg হবে অবভিয়াসলি। যেহেতু এখানে কোনো মুভমেন্ট নেই, মুভমেন্ট থাকলে কিন্তু আলাদা ব্যাপার। আচ্ছা, আরও একটা প্রবলেম দেখায়। মনে করো তোমার এখান থেকে একটা দড়ি ঝুলছে এরকমভাবে, সেটাকে এরকমভাবে একটা সাপোর্টের সঙ্গে বাঁধা আছে, এখান থেকে একটা ওয়েটকে ঝুলিয়ে দিয়েছে। মানে আমি যেটা দেখাতে চাইছি যে কম্পোনেন্টগুলো কী করে আসছে, এইখান থেকে দেওয়াল থেকে দড়িটা এরকমভাবে ঝুলছে, এই দুটো দড়ি তার থেকে একটা দড়ি দিয়ে বেঁধে আবার এটাকে তিনি ঝুলিয়ে দিয়েছে। তাহলে এখন ঘটনা হচ্ছে এখানে কী কী ফোর্স কাজ করবে, এখানে যে ফোর্সটা কাজ করবে, এই যে বডির একটা মাস আছে m, তার একটা ওয়েট কাজ করে, সেটা হচ্ছে কোন দিকে না mg। আচ্ছা, এই দড়িটার টেনশন কাজ করবে T1, এই দড়িটার টেনশন কাজ করবে T2, দুটো টেনশন আলাদা। তাহলে এখানে দেখো T1টা যদি সোজা আছে, এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, T1-এর কোনো কম্পোনেন্ট নেওয়ার প্রয়োজন নেই। আমার যার কম্পোনেন্ট নিতে হবে সে হচ্ছে T2, তাহলে আমাকে একটা এই কম্পোনেন্ট নিতে হবে, আর একটা আমাকে এই দিকে কম্পোনেন্ট নিতে হবে। তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা তোমার জানা থাকতে হবে। এই অ্যাঙ্গেলটি মনে করো থিটা বলে, তাহলে ওই অ্যাঙ্গেল থিটা বলে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে কি থিটা, তাহলে এদিকে কী হচ্ছে তোমার T2 cos থিটা, এটা হচ্ছে তোমার T2 sin থিটা। অ্যাঙ্গেলের সঙ্গে যে কম্পোনেন্ট হয় সেটা হবে cos, আর যেটা উল্টো দিকে অন্যদিকে পারপেন্ডিকুলার দিকে হবে সেটা হচ্ছে sin। আমার এখানে টার্গেটটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা তৈরি করে তোমাকে ম্যাথামেটিক্যাল প্রবলেমের সলিউশনে সাহায্য করা, আর কিছু নয়। সো এই জায়গাটা তুমি দেখো, এখানে আমি কী লিখতে পারি, এখানে লিখতে পারি দেখো ওপর দিকে T2 sin থিটা আছে আর নিচের দিকে আছে mg। সো দিস ইজ ওয়ান ইকুয়েশন। আর এটা কি লিখতে পারি, আর এটা লিখতে পারি যে T1 ইকুয়াল টু T2 cos থিটা, বা তুমি লিখতে পারো T2 cos থিটা ইকুয়াল টু T1ও লিখতে পারতে, সেটা কোনো ব্যাপার নয়। এবারে সেখান থেকে ক্যালকুলেশন করা যেতে পারে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে বা যাই করলে সেটা দিয়ে ক্যালকুলেশন করলে ভ্যালুটা তুমি পেতে পারো। এখন তোমার মনে একটা প্রশ্ন আসবে যে এই দড়িটাতে একটা টেনশন কাজ করবে, এই দড়িটাতে একটা টেনশন কাজ করবে অবভিয়াসলি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই টিটার সঙ্গে এমজিটা কী হবে, বেসিক্যালি ইকুয়ালই হবে, মানে এখানে কোনো মুভমেন্ট নেই বলে। তাহলে T2 sin থিটার সঙ্গে কী হবে না টিটা ইকুয়াল হবে, এবং সেটা কার সঙ্গে সমান না এমজির সঙ্গে সমান। আরও কিছু তোমার অঙ্ক করতে করতে কিন্তু শিখবে, দেখবে যত বেশি অঙ্ক করবে তত তোমরা এই ডেরিভেশন টাইপের জিনিসগুলো করতে আশা করি পারবে এবং বুঝতেও পারবে। নেক্সট আমরা দুটো সমস্যা পড়ব, টান সম্পর্কিত দুটো সমস্যা। টান সম্পর্কিত দুটো সমস্যা মানে কি, মনে করো এর একটা টেবিল আছে, টেবিলের কোনায় একটা কপি কল লাগানো আছে, কপি কলটা মুভ করে আর কি, ঘুরতে থাকে, এটা দণ্ড দিয়ে আটকানো আছে সঙ্গে। সো এখানে একটা ওয়েট আছে, এর সঙ্গে একটা তার ঝুলিয়ে আর একটা ওয়েট এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছবি থেকে বুঝতে পারছি এই ওয়েটটা বেশি আছে, এমটা বেশি এর থেকে,
মানে এখানে ক্যাপিটাল এমটাকে আমি বেশি ধরেছি স্মল এমের থেকে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে এই যে অবজেক্টটা সেটা নিচের দিকে মুভ করবে। এই যদি নিচের দিকে মুভ করে তাহলে এই অবজেক্টটা কী করবে না, এই দিকে মুভ করবে। প্রথমেই দেখো কী কী ফোর্স একটা অবজেক্টের উপরে কাজ করতে পারে। সেটা হচ্ছে যে এই যেটা জিনিস ঝুলছে তাহলে তার একটা ওজন কাজ করছে এমজি। অবভিয়াসলি এই অবজেক্টের একটা ওজন কাজ করবে নিচের দিকে এমজি, স্মল এম ইন্টু জি। এই দিকে একটা টেনশন কাজ করবে টি, যেহেতু দড়িটা একই এদিকেও একটা টেনশন কাজ করবে টি। ভালো করে বুঝবে। এরপরে আলটিমেটলি কি দেখছি না, আলটিমেটলি দেখা যাচ্ছে এই অবজেক্টের উপরে দুটো ফোর্স কাজ করছে। একটা হচ্ছে এমজি নিচের দিকে ওজন, একটা হচ্ছে সুতোটার টান। কার জন্য? এই ওয়েটটার জন্য একটা টান কিন্তু ফিল করছে। আবার এই অবজেক্টের উপরে শুধু একটাই টান কাজ করছে, টেনশন কাজ করছে এর জন্য। যেহেতু এই অবজেক্টটা এইভাবে মুভ করছে, মানে হরাইজেন্টালি মুভ করছে, তার মানে কিন্তু কি, তার মানে হচ্ছে এটা যে এই টানটার জন্য এখানে ওয়েটটার কোনো কার্যকরী ভূমিকা নেই। আবার যা কিছু ভূমিকা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এই টেনশনটা। তো বেসিক্যালি এখানে ইকুয়েশন কী করে সেট করব? তুমি দেখো এখানে দুটো ফোর্স কাজ করছে এমজি আর টি, দিয়ে আলটিমেটলি পাচ্ছি এমএ। এবং এমএটা কোন দিকে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন কোন দিকে না নিচের দিকে। মাস ইন্টু অ্যাক্সেলারেশন কেন? আমি ধরে নিলাম যে এই বডিটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনেই নামছে, তাহলে এই বডিটার ওপর নেট ফোর্স কত? লব্ধি বল এম ইন্টু এ। তাহলে লব্ধি বল কী করে আসে? দুটো জিনিসের মধ্যে যোগ বিয়োগ করে আসে। তো এই দিকে এমজি আছে, ওপর দিকে টি আছে, তাহলে অবভিয়াসলি এমজি জিতছে। তাহলে জিতছে মানে কত মানে জিতছে? ওই জন্য এমজি মাইনাস টি মানে জিতছে। তাহলে লিখলাম এমজি মাইনাস টি, সো দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তুমি বুঝতে পারলে? আবার দেখো এম ভরের অবজেক্টটা, এটা এক নম্বর ইকুয়েশন হলো, এম ভরের অবজেক্টটা এদিকে টি টেনশনের জন্য যাচ্ছে, মানে এই দড়িটা এই যে অবজেক্টটার জন্য একটা টেনশন ফিল করছে তার জন্য ও কিন্তু এগিয়ে যাচ্ছে। মানে এখানে টি এর সঙ্গে এম এটা কী হবে? জাস্ট ইকুয়াল। এখানে এমজি কিছু নেই। যখন আমরা ফ্রিকশন চ্যাপ্টার পড়বো তখন এই সারফেসের ওপরে এই অবজেক্ট রাখার জন্য একটা ফ্রিকশন কাজ করবে উল্টো দিকে। যেহেতু এখনও ফ্রিকশন পড়িনি, এখন কিন্তু ফ্রিকশনটা আমার ধরা দরকার নেই। এখানে ধরে নিতে হবে এই প্লেনটা হচ্ছে ফ্রিকশনলেস। তাহলে আমি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন পেলাম। দুটো থেকেই পাবো। দেখো পাতি কী করেছে, 1 নম্বরের সঙ্গে 2 নম্বর যোগ করে দেওয়া হয়েছে, আর কিছু নয়। 1 + 2 করে দিলে কি হচ্ছে, মাইনাস টির সঙ্গে প্লাস টি কেটে যায়, শুধু থাকছে এমজি। আচ্ছা, ডান দিকটা করা উচিত ছিল, মানে একটা লাইন এক্সট্রা করেছি এখানে, একটা স্টেপ জাম্প করা হয়েছে, যে এমজি বাঁ দিকটা হতো আর ডান দিকটা তো তোমার এম এ প্লাস এম এ। ঠিক আছে, তো তারপরে লাইনে কী হচ্ছে, এমজি এম এটা দিয়ে গেল, দিয়ে আবার এটাকে এইদিকে নিয়ে যাওয়া হয়েছে, একটা লাইন এক্সট্রা করা হয়ে গেছে। যাই হোক, তোমার এখান থেকে তুমি এই লাইন থেকেই তুমি এই লাইনটা পেয়ে যাবে। দেখো এই লাইনটার প্রয়োজন নেই, এই লাইনটার প্রয়োজন নেই বাবু। তুমি এখানে এটা কমন নিলে তাহলে এম প্লাস এম হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু এ। আর ডান দিকটা হয়ে গেল এটা ওই দিকে ঘুরিয়ে লিখলাম, সেটা হচ্ছে এমজি। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হলো, মানে এমজি বাই এম প্লাস এম। অ্যাকচুয়ালি লেখা হয়েছিল বিয়োগ করে লেখা হয়েছিল, আর কি না। যাই হোক, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। অ্যাক্সেলারেশনটা আমি যে মুহূর্তে পেয়ে গেলাম সেই মুহূর্তে আমাকে ওই টেনশনটা বার করতে হবে। টেনশন মানে কি, যদি 2 নম্বর ইকুয়েশনে তুমি বসিয়ে দাও, 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে তুমি টেনশনটা পেয়ে যাচ্ছ। 2 নম্বর ইকুয়েশনে বসালে টেনশন কত পাবে না, টি ইজ ইকুয়াল টু কত 2 নম্বর ইকুয়েশনে দেখো এম ইন্টু এ, স্মল এম ইন্টু এ মানে কত, এমজি বাই এম প্লাস এম বসিয়ে দিলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে এম ইন্টু জি বাই এম প্লাস এম। ঠিক আছে, অবভিয়াসলি এই যে এর ভ্যালুটা তুমি পেয়েছো, একটা টি পেলে একটা এ পেলে, দেখো এখানে এর মানটা জি এর থেকে কী হবে, ছোটো হবে। তার কারণটা কি না, এ বাই জি করলে হচ্ছে এম বাই এম প্লাস এম। এখন এই ভগ্নাংশটা নিচটা বড়, নিচটা বড় মানে এটা হচ্ছে 1-এর থেকে ছোটো, তাহলে এ লেস দেন কী হবে না, জি হবে। এটা একটা কন্ডিশন তুমি এখান থেকে তৈরি করতে পারলে। নেক্সট যে একটা প্রবলেম রয়েছে এখানে, সেটা হচ্ছে যে আর একটা প্রবলেমের সঙ্গে মিলানো, সেটা হচ্ছে উলম্ব গতি বোঝানোর জন্য। কি বোঝানো হচ্ছে এখানে, এখানে একটা কপি কল ওপর থেকে ঝুলছে, এই দিয়ে একটা অবজেক্ট ঝুলানো আছে যার মাস হচ্ছে স্মল এম, এদিকে একটা বস্তু ঝুলানো আছে যার মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে বুঝতে পারছো, ক্যাপিটাল এম যদি বড় হয় স্মল এমের থেকে, তাহলে ক্যাপিটাল এমের বস্তুটা ছেড়ে দিলে এই সিস্টেমটাকে যদি শুধু বাঁধা থাকে, কপি কলটা ঘুরতে থাকবে এবং এই বস্তুটা নিচের দিকে নামবে আর এই বস্তুর ওপর দিকে উঠবে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, এখানে কী কী ফোর্স এখানে কাজ করছে। প্রথম ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে এমজি, এর ওয়েট।
আর একটা টেনশন কাজ করছে টি ওপর দিকে, এই লাইনটা সোজা করবে, ঠিক আছে, বেঁকে গেছে। এই অবজেক্টের ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি, ওপর দিকে কাজ করছে টি। তাহলে এই অবজেক্টটা নিচের দিকে নামছে, তাহলে এই বস্তুটার উপরে লব্ধি বল হচ্ছে এম ইন্টু এ, বস্তুর ভর ইন্টু ত্বরণ নিচের দিকে। এই বস্তুটা ওপর দিকে উঠছে, তার জন্য এই বস্তুটার উপরে লব্ধি বল হচ্ছে এম এ, কিন্তু সেটা ওপর দিকে। এম এ বা এম এ দুটোরই, বড় হাতের এম এ বলো বা ছোটো হাতের এম ইন্টু এ বলো, দুটোই কিন্তু লব্ধি বল বোঝানো হচ্ছে। তো এই জায়গার যখন লব্ধি বলটা আমি ক্যালকুলেশন করছি বা এই জায়গায় যখন ক্যালকুলেট, দুটো কিন্তু আলাদা অ্যাপ্রোচ। প্রথম আমি যখন এইটা অ্যাপ্রোচ করছি, দেখো এই অবজেক্টটা ওপর দিকে উঠছে, তাহলে এই অবজেক্টের উপরে দুটো ফোর্স কাজ করছে, একটা ওপর দিকে টেনশন, নিচের দিকে এমজি। তাহলে যেহেতু অবজেক্টটা ওপর দিকে উঠছে, তাহলে বুঝতেই পারছো নিচের দিকের ফোর্সটা থেকে ওপর দিকের ফোর্সটা কি বেশি, তাহলে টি বেশি এমজির থেকে, টি মাইনাস এমজি ওই জন্য এম এ হচ্ছে। তাহলে কতটা বেশি না এম এ পরিমাণ বেশি, এটাই হচ্ছে লব্ধি বল। ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল বিয়োগ করার পরে লব্ধি বলটা আসছে, মানে লব্ধি বল ইজিক্যাল টু হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল। ভালো করে বুঝবে, বারবার শুনবে কিন্তু কথাটা, তাহলে বুঝতে পারবে। এটার ক্ষেত্রে কী হচ্ছে, লব্ধিমুখী বল কত, লব্ধি বল কত এম এ, এবং সেটা কোন দিকে না নিম্নমুখী। তাহলে সেই এম এ সমান কি না এমজি মাইনাস টি, কারণ নিম্নমুখী এমজি আছে, ঊর্ধ্বমুখী টেনশন আছে এখানে, তাহলে এখানে এমজিটা বড় টি এর থেকে, তাহলে এমজি মাইনাস টি হয়ে গেল। এখানে তুমি যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে যোগ করো, তুমি দেখো বাঁ দিকের সঙ্গে 1 নম্বর যোগ করলে এটা কমন হয়ে এম প্লাস এম হয়েছে, ডান দিকে টি কেটে যাচ্ছে, তাহলে বড় হাতের এমজি মাইনাস ছোটো হাতের এমজি হয়ে গেল। তাহলে এর সমান কী হলো না, জিটা কমন নিলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমার হলো অ্যাক্সেলারেশন ফর দিস সিস্টেম। নেক্সট হচ্ছে টি ইজ ইকাল টু এম ইন্টু এ প্লাস জি। দি বসাও তুমি এখানে টি এর মান যে কোনো একটা ইকুয়েশন থেকে তুমি ধরো, এখানে 1 নম্বর ইকুয়েশন থেকে লিখেছে টি ইজ ইকাল টু এম এ, এদিকে আছে এম জি। এটা হচ্ছে ফ্রম 1 টি ইজ ইকাল টু এম এ প্লাস এম জি। এমটা কমন নেওয়া হয়েছে, তাহলে এ প্লাস জি রাখা হয়েছে, এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে জি ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস এম, প্লাস জি বসানো হচ্ছে, জিটাকে এবারে কমন নেওয়া হলো, লস করা হলো এম প্লাস এম, তাহলে এম মাইনাস এম, আর ডান দিকে শুধু 1 থাকার জন্য এম প্লাস এম। ক্যালকুলেশন করে ছোটো হাতের এমটা কেটে যাচ্ছে, বড়ো হাতে দুটো এম থাকছে, 2m বাইরে এম, তাহলে 2mm বাই এম প্লাস এম ইন্টু জি। এটা হচ্ছে দড়ির ওপরে টেনশনটা। তাহলে কপি কলের ওপরে মোট টান কত হবে, দুটো টান কাজ করছে, যোগ করলে 2t, সেটা হচ্ছে তোমার 4mm বাই এম প্লাস এম ইন্টু জি। এই দুটো সমস্যা তোমাদের অঙ্ক করার সময় এখান থেকে নিউমেরিক্যালস কিন্তু দেবে, ঠিক আছে। একটু ভালো করে ভিডিওটা বারবার দেখে নোটটা করে নেবে।